ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। ফসলের ভরপুর ফলনে চাষির ঘরে থাকার কথা আনন্দের দোল। সাদা চোখে এটাই সত্য, তবে এখন হিসাব বদলে গেছে। বাম্পার উৎপাদনেও কখনো সখনো কৃষকের হৃদয় পড়ে। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। তার কাছ থেকে বিস্তারিত জানবো। জাহিদুর রহমান, সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। ভরপুর ফলনেও কেন কৃষকের চোখে পানি? জি, আপনি নিশ্চয়ই বাজারে দেখেছেন। আপনি যেমন ধরেন আমাদের শীতকালীন সবজির ক্ষেত্রে মূলত এবার যেটা আমরা সরাসরি দেখেছি, যেমন ফুলকপি, মূলা কিংবা বাঁধাকপি, অন্যান্য আরও যে সবজিগুলো একেবারে পানির দরে বিক্রি হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে কৃষকের যে উৎপাদন খরচ, যেমন আপনি একটা ফুলকপির বীজ কিনতে লাগে কিন্তু 2 টাকা বা 3 টাকা, কিন্তু সেই ফুলকপির কেজি বিক্রি হচ্ছে আপনার 1 টাকা বা 50 পয়সা। এমনও ঘটনা আছে যে 140 পিস ফুলকপি 100 টাকা দিয়ে কিনছে গরুকে খাওয়ানোর জন্য। তো এখানে কৃষকের যে উৎপাদন খরচের সঙ্গে আসলে তার আয়ের কোনো সামঞ্জস্য নেই। যেমন ধরেন তার উৎপাদন খরচ যে পরিমাণ সে ব্যয় করেছে এবং যে ফসলটা সে ঘরে তোলার কথা ছিল, তার আনন্দে কাটানোর কথা ছিল, কিন্তু সে আনন্দটি নেই। যেমন আপনার মাঠে মাঠে এখন কিন্তু আপনার শাকসবজিতে ভরপুর, কিন্তু কৃষক যখন পার্শ্ববর্তী একটা বাজারে যখন নিয়ে যাচ্ছে, তার এটা 1 টাকা 1.5 টাকা করে 2 টাকা করে আপনার বিক্রি হচ্ছে। আবার আপনি দেখবেন ঢাকা শহরে কিন্তু আবার যে গ্রামে যে ফুলকপিটা কৃষক 1 টাকায় বিক্রি করছে কেজি, সেটা কিন্তু ঢাকায় আবার 20 টাকা 25 টাকা, কোনো কোনো জায়গায় 30 টাকা বিক্রি হচ্ছে। তো এই যে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, এত কষ্ট করে কৃষক তার ফসল ফলিয়েছেন কিন্তু মূল্য পাচ্ছেন না, এই জন্য আসলে কৃষকের এখন মনে বিষাদ। কৃষক যে পণ্যটি উৎপাদন করে তার আশা থাকে যে এই পণ্য থেকে সে লাভবান হবে। আমাদের দেশের কৃষকের আসলে ফসল উৎপাদন করে তার সংসার চলে, তার রুটি রুজি চলে, কিন্তু যখন একজন কৃষক ফসলের দাম পায় না, তখন তার আসলে ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে যায়। তখন কিন্তু ধীরে ধীরে ক্ষুদ্র চাষিরা কিন্তু এই পেশার প্রতি এক ধরনের আগ্রহ হারিয়ে ফেলে এবং কৃষি পেশাটাই তারা ছেড়ে দেয়। এটা আসলে দীর্ঘমেয়াদী শুধু কৃষকের ক্ষতি নয়, এটা পুরো দেশের জন্যই ক্ষতি। এই প্রতিবেদনটি করার সময় নিশ্চয়ই আপনার সঙ্গে বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হয়েছে, তাদের বক্তব্য কি, তারা কি বলছেন? জি, আমার সাথে আসলে প্রান্তিক পর্যায়ে বাংলাদেশে আপনি দেখবেন অধিকাংশই কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি কৃষক, আর বড় উদ্যোক্তা যারা আছে তাদের সংখ্যা খুবই কম। তো আমার সাথে প্রান্তিক পর্যায়ের, বিশেষ করে উত্তরবঙ্গের অনেক কৃষকের সঙ্গে তাদের কথা হয়েছে। তাদের বিষয় হচ্ছে তারা একদিকে সরকারের যে কোটি কোটি টাকার যে প্রণোদনা, সেটা কিন্তু প্রান্তিক পর্যায়ে সেইভাবে পৌঁছাচ্ছে না। নানা অনিয়ম দুর্নীতি আমাদের কৃষি সেক্টরটাকে গ্রাস করে ফেলেছে। আমলাদের অনিয়মের কারণে কৃষক সেই সুবিধা পাচ্ছে না। তারপরেও কৃষক তার ব্যাংক থেকে লোন নিয়ে কিংবা এনজিও ঋণ ধার কর্য করে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ফসল ফলায়, নিজের হাড় ভাঙা পরিশ্রম করে ফসল ফলায়। কিন্তু এবার যেটা পরিস্থিতি হয়েছে, করোনা কালে এরকম হয়েছে, প্রত্যেক বছরে হয়, যখন কৃষক অধিক উৎপাদন করে বাম্পার ফলন হয়, বাম্পার ফলনটা যেন কৃষকের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। তো এটা কৃষক যেটা আমাদেরকে বলেছেন যে এখানে আসলে অনেক সমস্যা আছে। বিশেষ করে কৃষি বিভাগ আসলে কৃষকের পাশে নেই। কৃষি বিভাগ নয়, কোনো উদ্যোক্তা কিংবা অন্য কোনো অর্গানাইজেশন, কেউ কিন্তু কৃষকের পাশে নেই। এই যে কৃষক মার খাচ্ছে ফসল উৎপাদন করে, ফসল উৎপাদন করার পরে কৃষক কিন্তু তাদের আনন্দে থাকার কথা, কিংবা আরও তাদের নতুন নতুন ফসলে তারা উদ্বুদ্ধ হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কৃষক হতাশ। তো কৃষকের বক্তব্য হচ্ছে এখানে অনেকগুলো সমস্যা আছে। একটা হচ্ছে সরকারের প্রণোদনা তাদের কাছে সঠিকভাবে যাচ্ছে না, যার ফলে উৎপাদন খরচ বেড়ে যায়। সারের দাম বেশি, কীটনাশক বীজ থেকে শুরু করে প্রত্যেকটি উপকরণের দাম আপনি দেখবেন গত 10 বছরে কিন্তু অনেক বেড়েছে, 10-12 গুণ কিন্তু বেড়েছে উপকরণের, কৃষি উপকরণের। এই কারণে উৎপাদন খরচ কৃষকের বেশি, কিন্তু সঠিক বাজারজাতকরণের ব্যবস্থাটা নেই। আপনি যেমন একজন ক্ষুদ্র কৃষকের কিন্তু সরাসরি ঢাকায় এনে পণ্য বিক্রি করার সুযোগ নেই, কিংবা রপ্তানি করারও তার সেই সক্ষমতা নেই, প্রক্রিয়াজাত করার সক্ষমতাও নেই। কৃষকের বক্তব্য হচ্ছে আমি যে ফসলটা উৎপাদন করব, সেই ফসলটা যেন বাজারজাতের ব্যবস্থাটা সরকার করে। সেটা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে, অথবা প্রক্রিয়াজাতকরণ করেও হতে পারে। এর বাইরে কৃষকের কথা হচ্ছে
যে যে পণ্যটা উৎপাদন করব সেটার যেন সংরক্ষণের ব্যবস্থাটা যেন কৃষকের থাকে। যে সংরক্ষণের এখন এখানে কৃষকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার আমাদের যে কোল্ড স্টোরেজ হিমাগারের সংখ্যা কিন্তু খুবই কম। আপনি সারা বাংলাদেশে সবজির হিমাগার আছে মাত্র 4টি। এর বাহিরে অধিকাংশই কিন্তু বেসরকারি হিমাগার, ব্যক্তি পর্যায়ে ব্যবসায়ীদের হিমাগার আছে। সেখানে হিমাগার ভাড়াও কিন্তু এখন বেড়ে গেছে। যারা এবার আলু উৎপাদন করেছে তারা কিন্তু মার খেয়েছে। এরপরে পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ, তারপরে ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে সব ধরনের সবজির দামে কিন্তু এখন কম। তো কৃষকের কথা হচ্ছে এই সময়টাতে যদি আমরা সবজিটা আলু, বিশেষ করে আলু, পেঁয়াজ এগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু পরে তারা দাম পাওয়া যাবে। এখন সংরক্ষণ করবে কিভাবে কৃষক? আপনার এই প্রতি কেজিতে কিন্তু 1 টাকা করে বাড়িয়ে দিয়েছে হিমাগার মালিকরা। এর বাইরে আপনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু হিমাগার নেই। আপনি যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু 7,000 হিমাগার আছে সরকারিভাবে, কিন্তু আমাদের বাংলাদেশে সরকারিভাবে শুধুমাত্র আলু আর পেঁয়াজ রাখার জন্য 300 থেকে 350 হিমাগার আছে। 350 হিমাগার আছে, আর বেসরকারি পর্যায়ে 400 হিমাগার আছে। সবজির হিমাগার আছে শুধুমাত্র 4টি। কৃষকের বক্তব্য হচ্ছে সরকারিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হিমাগার করে দেয়া, যাতে গ্রামে গ্রামে কৃষকরা যেন হিমাগারে এই সবজিগুলো রাখতে পারে। রপ্তানির পথ সুগম করা, বড় উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা মেলবন্ধন তৈরি করা, এবং কৃষি বিভাগের সঙ্গে চাষিদের যেন একটা সরাসরি যোগাযোগ থাকে। যখন যে পণ্য উৎপাদন করবে সেটার বাজারজাতের ব্যবস্থা যেন কৃষি বিভাগ নিজেই করে দেয়। শীতকালীন সবজি ছাড়াও কি অন্যান্য পণ্যের কি অবস্থা আছে? আপনি দেখবেন এটা আসলে আমাদের যুগ যুগ ধরে সমস্যা। যখনই ফলন বেশি হয় তখনই কৃষক মার খায়। আর এখানে আমাদের যে মূলত সমস্যাটা, যেমন ধরেন আপনার ফলের ক্ষেত্রে আপনি দেখবেন ড্রাগন কিন্তু যখন সিজন হয় ড্রাগন কিন্তু 150 টাকা 200 টাকা করে ভ্যানের মধ্যে বিক্রি হচ্ছে। আনারসের ক্ষেত্রে এক অবস্থা, তরমুজের ক্ষেত্রে এক অবস্থা। তরমুজ যখন অধিক ফলন হয় তখন দেখবেন আপনি রাস্তায় তরমুজ পড়ে থাকে, কেউ কিনে না। তো এটা সব পণ্যের ক্ষেত্রেই কৃষক অধিক ফলন করলেই এটা কৃষকের সমস্যা তৈরি হয়। তো এখন একটা দেশের আপনার কৃষক বাম্পার ফলন কি তার অপরাধ? বাম্পার ফলন যখন হবে তখন তো এটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, কিন্তু কৃষক মনে করে যে এটা তার জন্য অপরাধ। এটার মূল সমস্যা হচ্ছে আমাদের দেশের কৃষকরা যখন যে পণ্যের দাম, ধরুন গত বছর আলুর দাম বেশি ছিল, সমস্ত কৃষকরা একযোগে আলু চাষ করা শুরু করেছে। একটা বছর যখন দেখে যে ড্রাগন ফলের দাম বেশি, তখন অনেকে ড্রাগন লাগানো শুরু করেছে। টমেটোর ক্ষেত্রে একই অবস্থা। তো এখানে আপনার বাইরের কান্ট্রিতে যেটা হচ্ছে সেটা হলো জোন ভাগ করে দেয়া, যে একটা অঞ্চলে তরমুজ হবে, সব অঞ্চলে একযোগে সব কৃষক তরমুজ চাষ করার দরকার নেই। এক এক জোনে এক এক রকম চাষ হবে, তাতে একটা সমন্বয় থাকবে। হুট করে একটা ফলের অধিক চাহিদার চেয়ে বেশি উৎপাদন হবে না সেক্ষেত্রে। এটা বাইরের কান্ট্রিতে এই বিষয়টা আছে। অঞ্চলভিত্তিক কৃষি পরিকল্পনা করা, আমাদের আসলে এই বিষয়টা নেই। আমাদের শুধু কৃষি না, আপনার ডেয়ারির ক্ষেত্রেও এই ইয়াটা নেই। তো অঞ্চলভিত্তিক জোন ভাগ করে দিলে এই সমস্যাটা আমি মনে করি হবে না। আর এর বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র কোল্ড স্টোরেজ তৈরি করা, যাতে যে কোনো কৃষক নিজে কোল্ড স্টোরেজটার তার ঘরে এসে কোল্ড স্টোরেজ বানিয়ে নিতে পারে, এরকম একটা ব্যবস্থা করা যেতে পারে। এটা হচ্ছে বিষয়। তো আমি যেটা দেখলাম, এটা শুধু এখনকার নতুন সমস্যা নেই, মানে সমস্যা না, এটা দীর্ঘদিনের একটা সমস্যা। তো এই দীর্ঘদিনের সমস্যাটা আসলে অচিরে কাটিয়ে ওঠা দরকার। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই, একটা অন্তর্বর্তী সরকার আমাদের আছে, তাদের অনেকেই দেশের জন্য তারা দেশ পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা এসেছেন, কিন্তু এই কৃষি নিয়ে না ভাবলে, এখনই যদি এটা শুরু না হয়, ধীরে ধীরে কিন্তু কৃষকের সংখ্যা কমে যাবে। প্রান্তিক কৃষক থেকে একদম কারণ বাজার পর্যন্ত যে পণ্যটা আসে, সেখানে যে হাত বদলটা হয়, সেখানে সমন্বয়ে কোনো ঘাটতি দেখেন কিনা? সেখানে কি কোনো দুর্নীতি আছে কিনা? জি, সেখানে আসলে কোনো নিয়ন্ত্রণে নেই গভর্নমেন্টের। যেমন ধরেন আপনি একবারে, আমি উত্তরবঙ্গের কথা বলবো না, শুধু আমাদের পাশের ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের কথা বলবো। মানিকগঞ্জ থেকে একটা পণ্য ঢাকায় আনলে প্রায় 4টি হাত বদল হয়। এই 4টি হাত বদলের কারণে 10 গুণ বেড়ে যায় দাম। আপনি এক কারণ বাজারে 4বার হাত বদল হয় পণ্যের, শুধু একটা বাজারে। হ্যাঁ, যেমন আপনি মানিকগঞ্জ থেকে আপনি ধরেন মূলা কিনলেন, তো মূলাটা আপনার ওখান থেকে বিক্রি হয় হয়তো কেজি 2 টাকা মানিকগঞ্জ। সেটা মানিকগঞ্জ ক্ষেত থেকে মানিকগঞ্জ শহর পর্যন্ত আসতে 4বার হাত বদল হয়।
শহর থেকে যখন এটা কারণ বাজারে আসে, কারণ বাজারে 4 বার হাত বদল হয়, মোট 8 বার। 8 বার। তাহলে এভাবে পণ্যের দাম 10 গুণ বেড়ে যায়, 10 থেকে 30 গুণ এক একটা, মানে প্রকারভেদে এক একটা পণ্যের 10 থেকে 30 গুণ। কিন্তু কৃষক 2 টাকায় পায়। কৃষক যে পণ্যের দাম 2 টাকা পায় সেটা দেখবেন যে আমরা শহরে হয়তো 40 টাকা 50 টাকা দিয়েও কিনে খাই। সেটা শুধুমাত্র আমাদের অব্যবস্থাপনার কারণে। এই যে হাত বদল হওয়া, সিন্ডিকেট, এগুলা ভাঙতে পারছে না সরকার। আপনার হাত বদলগুলা বন্ধ করে দিবেন, সরাসরি কৃষকের ক্ষমতা থাকতে হবে যে সরাসরি বাজারজাত করার, মাঝখানে কোনো হাত বদল থাকবে না। এখানে গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে, নিয়ন্ত্রণ যে যারা সিন্ডিকেটগুলো গভর্নমেন্ট ভেঙে দিবে, তাহলে সরাসরি কৃষক ভোক্তাকে পণ্য তুলে দিতে পারবে। সেক্ষেত্রে কৃষকও লাভবান হবে, ভোক্তাও লাভবান হবে এবং দেশের উন্নয়ন হবে। অর্থাৎ বিপাকে কিন্তু কৃষকই বাম্পার ফলন হোক এবং বাজারজাত পর্যন্ত সে সব কিছু থেকে বিপাকে কৃষক। এই বিপাক থেকে কৃষককে উত্তরণের সংশ্লিষ্ট যারা রয়েছেন সরকারের, তারা কি বলছেন? যে আপনি দেখবেন আসলে আমাদের এই রাষ্ট্রে সব ধরনের ব্যবস্থা কিন্তু আছে। কৃষক যেহেতু কোনো ধরনের বিপাকে পড়া না লাগে, ভোক্তা যেন স্বস্তিতে থাকে, সব ধরনের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে আছে। যেমন আপনার কৃষি পণ্য বাজারজাত করার জন্য কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটা সংস্থা আছে, কৃষি বিপণন অধিদপ্তর, বিশাল সংস্থা, এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় তাদের কার্যালয় আছে, তাদের কর্মকর্তা আছে, বিশাল কর্মকর্তাদের বিশাল বহর আছে তাদের। কিন্তু তারা কি করে? তারা দেখবেন প্রত্যেকদিন বিকালবেলা একটা পণ্যের মূল্য তালিকা আমাদেরকে পাঠায় গণমাধ্যম কর্মী কিংবা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। কিন্তু তাদের কাজ কিন্তু শুধু সেটা নয়, তাদের কাজ হচ্ছে কৃষককে ন্যায্য মূল্য পেয়ে দেয়া এবং ভোক্তাকে স্বস্তি দেয়া, এটা হচ্ছে তাদের কাজ। কিন্তু আপনি দেখবেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কৃষি বিপণন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে সেই কাজটি তারা করতে পারেনি। তারা অনেকগুলো কৃষকের বাজার করেছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। আপনি দেখবেন অধিকাংশ কৃষকের বাজারে কিন্তু এখন বন্ধ হয়ে আছে, শুধুমাত্র অব্যবস্থাপনা, অনিয়ম এবং দুর্নীতির কারণে বন্ধ হয়ে আছে। কৃষকের পণ্য সরাসরি তারা মাঠ থেকে নিয়ে এসে ভোক্তার হাতে তুলে দেওয়ার কথা, কিন্তু তারা সেটা করছে না। মাঝে মধ্যে যখন খুব বেশি ক্রাইসিস হয় তখন তাদের একটু কথাবার্তা শোনা যায়, তারা একটু নড়ে চড়ে বসে, এরপরে তারা কিন্তু আবার জিমিয়ে যায়। আপনি ঢাকায় দেখেন তাদের একটা কৃষকের বাজার আছে, সেটা কিন্তু এখন অলরেডি প্রায় বন্ধের পথে। বিশাল বাজার ঢাকায়, কৃষকের বাজার, সেটা বন্ধের পথে। এর বাইরে আমাদের একটা প্রতিযোগিতা কমিশন আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা সংস্থা। সেই প্রতিযোগিতা কমিশন একবারে মানে তারা ঘুমিয়ে আছে আসলে। তাদের কৃষক নিয়ে কথা বলার মতো বা কৃষকদের মতো জন্য কাজ করার মতো সময় তাদের নেই। বিশেষ করে 5 আগস্টের পর তাদের সব কমিশনার কিন্তু একযোগে পদত্যাগ করেছেন, যার কারণে এটা এক ধরনের পুরো প্রতিষ্ঠানটা এখন জিমিয়ে আছে। এর বাইরে আরও যে সংস্থাগুলো আছে, যেমন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, তারা বাজারে বাজারে অভিযান দেয়, কিন্তু কৃষকের জন্য তাদের কিন্তু তেমন কোনো কার্যক্রম নেই প্রান্তিক কৃষককে বাঁচিয়ে রাখার জন্য। আরেকটা দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু শক্তিশালী কৃষি সংগঠন আছে, কৃষকদের সংগঠন আছে। বাংলাদেশে রাজনৈতিক দল বলেন, ছাত্র সংগঠন বলেন, কিংবা সরকারি কর্মকর্তা বা কোনো সংগঠন কৃষকের পক্ষে কথা বলার মতো কেউ নেই। কৃষকের আসলে কেউ নেই, কৃষকের কোনো সংগঠনও নেই। আপনি দেখবেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু সংসদে কোনো কৃষক নেই, মানে কোনো সংসদ সদস্য কৃষক নেই। অন্য পেশাজীবী আছে, ব্যবসায়ী আছে বা অন্যরা আছে, কিন্তু কৃষক নেই। কৃষকের কথা সংসদে বলা হয় না কখনো। আপনি দেখবেন মন্ত্রিসভার বৈঠক, উপদেষ্টা পরিষদের বৈঠক হয়, সেখানে কৃষককে নিয়ে খুব একটা কথা হয় না। রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলন করে, কৃষকদের নিয়ে কথা হয় না। কৃষক সব ক্ষেত্রে উপেক্ষিত, অথচ কৃষি হলো আমাদের শেষ ভরসা। তো এই রিপোর্ট করতে গিয়ে আসলে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। তো সেখানে আমি বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। তারা যেটা বলছে যে মূল্য কমিশন গঠন করা, একটা মূল্য নির্ধারণ করে দেবে, মূল্য কমিশন থাকবে। ওই কমিশন যে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে দিবে, এই পণ্যটা এর উপরেও উঠবে না, এর নিচে উঠবে না, যাতে কৃষকও লাভবান হয়, এটা করবে। মূল্য কমিশনের কথা বলেছে। এর বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র মিনি কোল্ড স্টোরেজের কথা অনেকে এখানে সুপারিশ করেছেন। এর বাইরে আপনি যেমন ভারতে যখন অধিক উৎপাদন হয় তখন গভর্নমেন্ট কিনে নেয় পণ্যগুলো, কিনে তারা কিন্তু তখন আবার বাজারে নিজে উদ্যোগে বিক্রি করে, কৃষকের কাছ থেকে কিনে নিজেরাই বিক্রি করে, তাতে ভোক্তাও লাভবান হয় এবং কৃষকও লাভবান হয়। সারা পৃথিবীতে আছে এটা, অধিক পণ্য উৎপাদন। এর বাইরে আরেকটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। আপনি ফুলকপি শুধু সবজি হিসাবে কেন খাবে?
এটা চিপস বানানো যাবে, অনেক কিছু করা যাবে, সেটা প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠতে হবে, সেটাতে আমরা এখনও পিছিয়ে আছি। আরেকটা হচ্ছে রপ্তানি, আমরা এখনও রপ্তানিযোগ্য সবজি কিংবা ফলমূল উৎপাদনে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। রপ্তানিযোগ্য সবজি উৎপাদন করতে হবে এবং কৃষককে সেটাতে উদ্বুদ্ধ করতে হবে। এখন রপ্তানি করতে গেলে উদ্যোক্তারা পদে পদে বাধা হয় অনিয়ম দুর্নীতির কারণে। আমাদের এখানে রপ্তানি করার জন্য শ্যামপুরে একটা ল্যাব আছে, সেই ল্যাব অনিয়ম দুর্নীতিতে সেটা অলরেডি একবারে নিমজ্জিত। এই ল্যাবের অনিয়মের কারণে এখন কিন্তু রপ্তানি কমে গেছে কৃষি পণ্যের। সব মিলিয়ে বিশেষজ্ঞদের কথা হচ্ছে, একদিকে পণ্য রপ্তানি করতে হবে, সংরক্ষণ ব্যবস্থা জোরদার করতে হবে, কৃষকের পণ্য সরকার নিজে কিনে নিয়ে সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে, কৃষকের জন্য একটা মূল্য কমিশন করতে হবে এবং কৃষকের জন্য ইন্স্যুরেন্স বিমার ব্যবস্থা করতে হবে। ফসলে যখন কৃষক ক্ষতিগ্রস্ত হবে তখন সে যেন বিমা থেকে ক্ষতিপূরণ পায়, এই ব্যবস্থা করতে হবে। তো আমি কৃষি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এটা আসলে একদিনের সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। তিনি অলরেডি উদ্যোগ নিয়েছেন, বেশ কিছু মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের একটা কথা উঠে আসছে ওনার বক্তব্য থেকে। উনি যেটা বলেছেন সেটার জন্য অলরেডি 3টা কোল্ড স্টোরেজ হিমাগার তৈরি করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। আপাতত 3টা করে সেটা পাইলটিং প্রকল্প করে দেখবে যে পরীক্ষামূলকভাবে সেটা সফল হয় কিনা। সফল হলে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে সেটা ছড়িয়ে দেবে এবং আমাদের পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও এই বিষয়টাতে উদ্বিগ্ন। তিনি সাম্প্রতিক সময়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এটা নিয়ে। তিনি জলবায়ু অর্থায়ন যে ফান্ড আছে সেখান থেকে অর্থায়ন করতে পারবে এই কোল্ড স্টোরেজের জন্য, আমরা যেটা শুনেছি বিভিন্ন মাধ্যম থেকে। তো সব মিলিয়ে গভর্নমেন্ট একটু উদ্বিগ্ন এবার এই বিষয়টা নিয়ে কৃষকদের জন্য। এবং আমি যেটা শুনেছি প্রধান উপদেষ্টা নিজেই এই কৃষক যে পণ্যে মার খাচ্ছে সেটা নিয়ে প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু আপনার উপদেষ্টা পরিষদে কথা বলেছেন এবং এটার জন্য গভর্নমেন্ট উদ্বিগ্ন। কি করণীয় সেটার পথ খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। আশা করি যদি এই সরকার যদি এটা কৃষকের পক্ষে যদি কাজ করতে পারে তাহলে দেশের উন্নয়ন হবে এবং কৃষকও বেঁচে থাকবে। নিশ্চয়ই এই অন্তর্বর্তী সরকার কৃষকের মুখে হাসি ফোটাবে। জাহিদুর রহমান, সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।